আপনারা কি দার্জিলিং ঘুরতে যাচ্ছেন অথচ দার্জিলিং সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এমন একটা ভিডিও এখনো খুঁজে পাননি? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। দার্জিলিং ভ্রমণ সংক্রান্ত অজস্র প্রশ্নের উত্তর, যেমন দার্জিলিং কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, শেয়ারে কিভাবে দার্জিলিং ঘুরে দেখবেন, দার্জিলিংয়ে দেখার কি কি আছে, কিভাবে দার্জিলিংয়ে সোলো ট্রিপ করবেন, দার্জিলিংয়ে এসে বাইক ভাড়া নিয়ে কিভাবে দার্জিলিং ঘুরে দেখবেন, এবং ভিডিওর শেষে দার্জিলিং ভ্রমণের প্রয়োজনীয় টিপস এবং ভিউয়ার্সদের করা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে 2-3 দিনের এনজেপি টু এনজেপি একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকছে, তাও আবার মাত্র 3000 টাকায়। হ্যাঁ, মাত্র 3000 টাকায়। প্রথমেই আপনারা যে দার্জিলিং যাচ্ছেন তার অবস্থানটা আপনাদের বলি। পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের পার্বত্য জেলা দার্জিলিং, আর দার্জিলিংয়ে রয়েছে অসংখ্য ট্যুরিস্ট স্পট। দার্জিলিং বলতে আমরা বুঝি এই দার্জিলিং জেলার মূল শহর দার্জিলিংকে, তবে দার্জিলিং জেলায় কিন্তু দার্জিলিং শহর ছাড়াও অনেক অফবিট ট্যুরিস্ট স্পট রয়েছে, যেমন শিটং, চটকপুর, মিরিক, বিজনবাড়ি, লেপচা জগৎ, লামাহাটা, এমন আরও অনেক। চলুন এবার বলি দার্জিলিং যাবেন কিভাবে। কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য 3টি অপশন রয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে দার্জিলিং যাওয়ার জন্য পৌঁছে যান নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে। শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যাওয়ার জন্য বেশ কিছু ট্রেনের নাম এবং তাদের ছাড়ার সময় স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেনে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার স্লিপার ক্লাসের ভাড়া পড়ে মোটামুটি 300 থেকে 500 টাকা। ধর্মতলা থেকে এসি এবং নন এসি বাসেও শিলিগুড়ি পৌঁছানো যায়। এক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়ে মোটামুটি 500 থেকে 700 টাকা এবং এসি বাসের ভাড়া মোটামুটি 800 থেকে 1200 টাকা। এক্ষেত্রে কলকাতা থেকে শিয়ালদহ পৌঁছতে সময় লাগে প্রায় 13 থেকে 15 ঘন্টা। এছাড়াও আকাশপথেও শিয়ালদহ থেকে বাগডোগরা এয়ারপোর্ট এবং এখান থেকে গাড়ি রিজার্ভ করে দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারবেন। এনজেপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে কিভাবে যাবেন? এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য 3টি অপশন রয়েছে: বাস, রিজার্ভ কার এবং শেয়ার কার। বাসের জন্য এনজেপি স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসুন শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। এখান থেকে দার্জিলিংয়ের বাসের ভাড়া 105 টাকা। বাসে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান, এনজেপি বা শিলিগুড়ি স্টেশন দু জায়গাতেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া পড়ে 250 থেকে 300 টাকা। আর রিজার্ভ গাড়ির ক্ষেত্রে এনজেপি স্টেশনের বাইরে প্রচুর রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। এক্ষেত্রে এনজেপি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য ছোট গাড়ির ভাড়া পড়ে প্রায় 2500 থেকে 3000 টাকা এবং বড় গাড়ির ক্ষেত্রে 3 থেকে 3500 টাকা। আপনারা যদি এনজেপিতে রাতে অথবা ভোরের অনেক আগেই পৌঁছে যান, এক্ষেত্রে এনজেপি স্টেশনের কাছে নির্দিষ্ট সময়ের জন্য হোটেল ভাড়া পাওয়া যায়। এমন কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে বলে রাখি, এনজেপি থেকে দার্জিলিং দুটো রুট দিয়ে পৌঁছানো যায়। প্রথমটি কার্শিয়াং হয়ে এবং এক্ষেত্রে দূরত্ব প্রায় 75 কিলোমিটার, এবং দ্বিতীয়টি মিরিক হয়ে, এক্ষেত্রে দূরত্ব প্রায় 95 কিলোমিটার। তবে আমার সাজেশন, আপনারা যদি আর্লি মর্নিংয়ে এনজেপি পৌঁছে যান তাহলে অবশ্যই গাড়ি রিজার্ভ করে মিরিক হয়ে দার্জিলিং পৌঁছতে পারেন, কারণ এই মিরিক হয়ে দার্জিলিং পৌঁছানোর পথেই একে একে সাইট সিইং করে নেওয়া যায় দুধিয়া, তিনলিং ভিউ পয়েন্ট, মিরিক ও মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, জোর পোখরি এবং লেপচা জগৎ। তবে এই সাইট সিইংগুলো করার জন্য একটা সম্পূর্ণ দিন লেগে যেতে পারে, তাই আপনাদের হাতে যথেষ্ট সময় থাকলে তবে এই সাইট সিইং করতে করতে দার্জিলিংয়ে আসতে পারেন। দার্জিলিংয়ে এসে থাকবেন কোথায়? যাদের কাছে দার্জিলিং একেবারেই অচেনা তাদেরকে বলি, দার্জিলিংয়ে মূলত 3টে জায়গায় হোটেল নিয়ে থাকা যায়। প্রথমটি দার্জিলিং ম্যাল বা চৌরাস্তার কাছে, দ্বিতীয়টি দার্জিলিং স্টেশনের কাছে এবং তৃতীয়টি চকবাজারের কাছে। তবে এক্ষেত্রে দার্জিলিং ম্যাল বা চৌরাস্তার কাছে হোটেলগুলি কিছুটা কস্টলি। পিক সিজনে ম্যালের কাছে হোটেলগুলির ভাড়া মোটামুটি 1500 টাকা থেকে শুরু হয়, তবে অন্য সময় 1000 টাকাতেও এখানে হোটেল পেয়ে যাবেন। আমাদের সাজেশন, কস্টলি হলেও এই ম্যালের কাছেই হোটেল নিয়ে থাকার চেষ্টা করুন। ম্যাল ছাড়াও দার্জিলিং স্টেশন এবং চকবাজারের কাছেও থাকতে পারেন। এক্ষেত্রে 800 থেকে 1000 টাকায়ও রুম পেয়ে যাবেন। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। অনেকে প্রশ্ন করেন, দার্জিলিং পৌঁছানোর আগেই নাকি দার্জিলিং পৌঁছে হোটেল বুক করা বেটার? দেখুন, আপনারা যদি পিক সিজনে দার্জিলিং আসেন এবং সাথে ফ্যামিলি থাকে তাহলে বলবো হোটেল বুক করে আসতে পারেন। তাছাড়া অন্যান্য সিজনে দার্জিলিংয়ে প্রচুর হোটেল রয়েছে, এখানে এসেও হোটেল বুক করতে পারবেন।
দার্জিলিং এসে আপনারা যদি খুব কম খরচে থাকতে চান তাহলে থাকতে পারেন ম্যালের কাছেই জাকির হোসেন রোডে তেনজিং নোরকে ইউথ হোস্টেলে। এখানে ডরমিটরি রুম পেয়ে যাবেন। পার ডে পার পারসন মাত্র 250 টাকা দিয়ে এখানে থাকতে পারবেন। দার্জিলিংয়ে এসে সব থেকে কম খরচে থাকতে চাইলে এই তেনজিং নোরকে ইউথ হোস্টেলের ডরমিটরিতে থাকতে পারেন। দার্জিলিংয়ে খাবেন কোথায়? দার্জিলিংয়ে আপনারা যে হোটেলে থাকছেন তা যদি ফুডিং এবং লজিং হয় তাহলে সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার পেয়ে যাবেন। এছাড়া ম্যাল চৌরাস্তার কাছে ক্যাভেন্টার্সের পেছনেই পাবেন মহাকাল রেস্টুরেন্ট, এখানেও খেতে পারেন। আর ঠিক তার পাশেই আছে পদ্মা রেস্টুরেন্ট, এখানেও বাঙালি খাবার বেশ ভালো। দার্জিলিং এসে ক্যাভেন্টার্সের ব্রেকফাস্ট আর গ্লিনারিজের ডিনার করার ইচ্ছে অনেকেরই থাকে। ম্যাল চৌরাস্তার খুব কাছেই আছে এই ক্যাভেন্টার্স এবং গ্লিনারিজ। আপনারা চাইলে এখানকার ব্রেকফাস্ট এবং ডিনার ট্রাই করে দেখতেই পারেন। দার্জিলিং আসার সেরা সময় কোনটি? দার্জিলিং সারা বছর আসা যায়, তবে বর্ষাকালে মেঘ আর বৃষ্টির জন্য পাহাড়ের ভিউ খুব সুন্দরভাবে বোঝা যায় না, আর বৃষ্টির জন্য সাইট সিইংও স্পয়েল হয়। তাই যারা নতুন আসছেন তাদের জন্য বর্ষাকাল অ্যাভয়েড করাই বেটার। অক্টোবর থেকে নভেম্বর আর মার্চ থেকে এপ্রিল এই সময়ে আকাশ পরিষ্কার থাকে আর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। অনেকে দার্জিলিং এসে বরফের আশা করেন। দার্জিলিং কিন্তু শীতকালেও বরফ পাওয়া যায় না, তবে যদি ভাগ্য ভালো থাকে তবে বরফ পেতেও পারেন। দার্জিলিংয়ে সাইট সিইংয়ের গাড়ি বুক করবেন কোথা থেকে? আপনারা ম্যালের কাছাকাছি থাকলে ক্যাভেন্টার্সের পাশে ক্লক টাওয়ারের কাছে এবং দার্জিলিং স্টেশনের কাছে থাকলে দার্জিলিং স্টেশনের কাছে কার স্ট্যান্ড থেকে সাইট সিইংয়ের জন্য গাড়ি বুক করতে পারবেন। আর ম্যালের আশেপাশে প্রচুর ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, এদের থেকে প্যাকেজ ট্যুর বুক করেও দার্জিলিং ঘুরে দেখতে পারবেন। এমন কিছু ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে পারেন। দার্জিলিংয়ে কি কি দেখবেন? দার্জিলিং গিয়ে কি কি ঘুরে দেখা যায় সেই প্রশ্ন যখনই ওঠে তখন ড্রাইভার এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছে শোনা যায় 3 পয়েন্টস, 2 পয়েন্টস, 5 পয়েন্টস, 7 পয়েন্টস, মিক্স পয়েন্টস, এমন কিছু প্যাকেজের কথা। তারা আপনাদেরকে এমন কিছু প্যাকেজ দেখিয়ে জানতে চাইবেন আপনারা কোথায় যেতে চান, এবং এক্ষেত্রে অধিকাংশ ট্যুরিস্ট কনফিউজ হয়ে যান কোন প্যাকেজটি নিলে সব থেকে কম খরচে দার্জিলিং ভালোভাবে ঘুরে দেখা যাবে। চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই বিভিন্ন প্যাকেজগুলিতে আসলে কোন কোন দর্শনীয় স্থানগুলি দেখানো হয়। 3 পয়েন্টসে থাকে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি এবং বাতাসিয়া লুপ। এই প্যাকেজের খরচ হয় মোটামুটি 1500 থেকে 2000 টাকা এবং সময় ভোর 4টে থেকে সকাল 7:30টা। 5 পয়েন্টসে দেখানো হয় জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, ডালি মনাস্ট্রি বা ড্রাক চয়েলিং মনাস্ট্রি, ধীরধাম টেম্পল, আভা আর্ট গ্যালারি, হিমালয়ান টিবেটিয়ান মিউজিয়াম। এক্ষেত্রে প্যাকেজের খরচ হয় প্রায় 2000 টাকা, সময় সকাল 9টা থেকে দুপুর 12টা। 7 পয়েন্টস এক্ষেত্রে দেখানো হয় দার্জিলিং জু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং রোপওয়ে, তেনজিং রক, লেবং টি গার্ডেন, টিবেটিয়ান সেলফ হেল্প সেন্টার, লেবং রেস কোর্স, রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। এক্ষেত্রে প্যাকেজের খরচ হয় 2000 থেকে 2500 টাকা। 2 পয়েন্টসে থাকে রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্ক, এবং এই পথে যাওয়ার পাশেই পড়ে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। তাই এই 2 পয়েন্টস ট্যুরে এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনও দেখে নিতে পারবেন। এক্ষেত্রে প্যাকেজের খরচ পড়ে প্রায় 2 থেকে 2500 টাকা। মিক্স পয়েন্টস এক্ষেত্রে 3 পয়েন্টস এবং 7 পয়েন্টসের বিভিন্ন সাইট সিইং স্পটগুলোকে একসাথে দেখানো হয়, এর জন্য খরচ পড়ে প্রায় 3 থেকে 3500 টাকা। দার্জিলিং এসে শেয়ারে সাইট সিইং করবেন কিভাবে? আপনারা যারা 1জন অথবা 2জন বা 3জন দার্জিলিংয়ে আসছেন অথচ খুব কম খরচে দার্জিলিং ঘুরে দেখতে চান, তাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে শেয়ারে কিভাবে দার্জিলিং ঘুরে দেখা যায়। হ্যাঁ, উপায় আছে। এক্ষেত্রে আপনারা যে হোটেলে থাকছেন তার মালিককে বললে তিনি হোটেলের অন্যান্য যাত্রীদের সাথে আপনার শেয়ার ট্যুরের ব্যবস্থা করে দিতে পারেন। তাছাড়া ভোর 4টের সময় আপনি যদি ক্যাভেন্টার্সের সামনে ক্লক টাওয়ারের কাছে এসে দাঁড়ান, সেখান থেকেও 3 পয়েন্টসের শেয়ার ট্যুরের গাড়ি পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, শেয়ারে 3 পয়েন্টসের জন্য 300 টাকা এবং 7 পয়েন্টসের জন্য 300 টাকা ভাড়া পড়ে। আরও একটি উপায় হলো আপনাদেরই মতো কোনো একটা ছোট টিমকে খুঁজে একটা গাড়ি রিজার্ভ করে সবাই টোটাল ভাড়াটা শেয়ার করে নেওয়া। আমরা এবারের ট্যুরে কিন্তু তাই করেছিলাম। দার্জিলিং এসে বাইক ভাড়া নিয়ে কিভাবে ঘুরবেন? হ্যাঁ, দার্জিলিং এসে বাইক ভাড়া নিয়েও সাইট সিইং করে নেওয়া যায়। এক্ষেত্রে স্কুটির ভাড়া প্রায় 800 টাকা থেকে শুরু হয় এবং বিভিন্ন বাইক 1200 থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়ায় পেয়ে যাবেন। তবে তেলের খরচ কিন্তু আপনার সম্পূর্ণ নিজস্ব, আর এই বাইক নেওয়ার সময় কিছু কিন্তু সিকিউরিটি মানি আপনাদেরকে জমা রাখতে হবে। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাইক বুকিং করার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন।
অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন সাইটসিং স্পটগুলোতে বাইক নিয়ে ঘোরার ক্ষেত্রে পার্কিং করার জায়গা কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পার্কিং করার জায়গা পাবেন। প্রথম দিন যদি বিকালের আগে দার্জিলিংয়ে পৌঁছে যান তাহলে হোটেলে চেক ইন করে পায়ে হেঁটে ঘুরে আসুন মহাকাল মন্দির এবং দার্জিলিং স্টেশন। ম্যাল চৌরাস্তার খুব কাছেই আছে অবজারভেটরি হিল, আর এর ওপরেই রয়েছে মহাকাল টেম্পল। এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের দেবদেবীরা একসাথে পূজিত হন। মন্দিরে প্রবেশের পথেই রয়েছে ঘণ্টা এবং প্রবেশের পর হিন্দু দেবদেবীর মূর্তি দেখা মেলে। মহাদেব এখানে প্রধান পূজিত দেবতা হলেও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এখানে পুজো করা হয়। মন্দির চত্বরের চারপাশে অনায়াসে দেখা মেলে রং বেরঙের মন্ত্রলিখিত পতাকা এবং প্রেয়ার হুইল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পাশাপাশি এখানে ভগবান বুদ্ধেরও একটি মূর্তি রয়েছে। 1872 খ্রিস্টাব্দে লামা দর্জের রিনজিং এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে এই অংশে বৌদ্ধদের দ্বারা একটি মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয়, যার নাম ছিল দর্জেলিং। পরবর্তীতে গোর্খা আর্মিরা এই মনেস্ট্রি ধ্বংস করে হিন্দু মন্দিরের প্রতিষ্ঠা করেন। আর এই মন্দিরের কাছেই একটি ছোট গুহাও রয়েছে, চাইলে এটিও দেখে নিতে পারেন। এবার ঘুরে আসতে পারেন দার্জিলিং স্টেশন। ম্যাল থেকে দার্জিলিং স্টেশন মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আপনারা যদি টয় ট্রেন ছাড়া অন্য কোনো মাধ্যমে দার্জিলিংয়ে আসেন তবে একবার দার্জিলিং স্টেশনটা ঘুরে দেখতে পারেন। এটিও ভারতের অন্যতম উঁচু রেল স্টেশন, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6800 ফুট। দার্জিলিংয়ের এই টয় ট্রেন কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত। দার্জিলিং এসে আপনারা যদি টয় ট্রেন চড়বার ইচ্ছে থাকে তাহলে এই দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত 16 কিলোমিটারের জয় রাইড নিতে পারেন। সকাল 9:35 থেকে বিকেল 3:35 পর্যন্ত টয় ট্রেন রাইড করানো হয়। এখানে মূলত দু ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়, একটি ডিজেল ইঞ্জিন যার জন্য ভাড়া পড়ে 1000 টাকা এবং একটি স্টিম ইঞ্জিন যার জন্য ভাড়া পড়ে 1500 টাকা। বিস্তারিত তথ্য আমাদের চ্যানেলে দার্জিলিং ভ্রমণ গাইড ভিডিওতে পাবেন। এরপর সন্ধ্যায় ঘুরে দেখুন ম্যাল এবং দার্জিলিং চৌরাস্তার এলাকা। এখানে রাস্তার ধারে প্রচুর স্ট্রিট ফুড পাবেন। দার্জিলিংয়ে এসে এইসব স্ট্রিট ফুড টেস্ট করতে একদম ভুলবেন না। আর চৌরাস্তার আশেপাশে প্রচুর মানুষকে চা বিক্রি করতে দেখবেন। দার্জিলিং যেহেতু চায়ের জন্য বিখ্যাত, তাই এই চায়ে একটা চুমুক দিয়ে নিতেই পারেন। প্রথম দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো পরের দিনের সাইট সিইংয়ের জন্য গাড়ি বুক করে রাখা। পরের দিনে 3 পয়েন্টস এবং 7 পয়েন্টস বা মিক্স পয়েন্টসের জন্য গাড়ি বুক করে রাখুন। দ্বিতীয় দিনে ভোর 4টের মধ্যে রেডি হয়ে যান। ড্রাইভারকে বললে ড্রাইভার আপনাকে কল করে ঘুম ভাঙিয়ে দেবেন। দার্জিলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ টাইগার হিল। খুব ভোরে উঠে এই টাইগার হিল আসতে হয়, কারণ সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার রং পরিবর্তন এখানকার মূল আকর্ষণ। এখান থেকে মেঘমুক্ত অবস্থায় কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। টাইগার হিল দার্জিলিংয়ের সব থেকে উঁচু জায়গা, তাই এখানে ঠান্ডাও যথেষ্ট বেশি। এখানে যাওয়ার সময় তাই উপযুক্ত শীতের পোশাক নিয়ে যান। 3 পয়েন্টসের দ্বিতীয় গন্তব্য ঘুম মনেস্ট্রি। দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন একটি মনেস্ট্রি ইয়াগাচোয়ালিং বা ঘুম মনেস্ট্রি। 1850 সালে এই মনেস্ট্রির প্রতিষ্ঠা করা হয়। মনেস্ট্রির মধ্যে রয়েছে 16 ফুট উঁচু ভগবান বুদ্ধের একটি মূর্তি। 3 পয়েন্টসে ডালি মনেস্ট্রি থাকে না, তবে আপনাদের যদি গাড়ি রিজার্ভ করা থাকে তবে ড্রাইভারকে রিকোয়েস্ট করে এই ডালি মনেস্ট্রি দেখে নিতে পারেন। পাহাড়ের খাড়া ঢালে সিঁড়ি দিয়ে উঠে এই মনেস্ট্রিতে পৌঁছতে হয়। দার্জিলিং আর ঘুম স্টেশনের মাঝখানে আছে এই ডালি মনেস্ট্রি। ব্যক্তিগতভাবে ঘুম মনেস্ট্রি থেকেও আমাদের কিন্তু ডালি মনেস্ট্রি অনেক ভালো লেগেছিল। দার্জিলিংয়ের 3 পয়েন্ট সাইটসিং এর শেষ পয়েন্ট বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের বাতাসিয়া কথার অর্থ এয়ার স্পেস এবং লুপ কথার অর্থ বৃত্তাকার বা সার্কুলার। পাহাড়ের খাড়া ঢালে টয় ট্রেনের পক্ষে নামা অসুবিধাজনক হওয়ায় বৃত্তাকারে ঘুরে টয় ট্রেন উচ্চতাজনিত সমস্যাকে হ্রাস করে নিচে নামে। এখানে এসে টয় ট্রেনকে বৃত্তাকারে ঘুরতে দেখতে পারবেন। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে যে টয় ট্রেন জয় রাইড হয় সেই রাইডে ট্রেন এখানে 10 মিনিট দাঁড়ায়। বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। এটি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈনিক যারা বিভিন্ন সময় যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের স্মৃতিতে তৈরি করা হয়েছে। এখানে একটি ফলকে এইসব সৈনিকদের নামও লেখা আছে। এখানে পাহাড়ি পোশাক ভাড়া পাওয়া যায়, ট্রাই করতে পারেন। অনেক সুন্দর রং বেরঙের ফুল দেখতে পারবেন এই বাতাসিয়া লুপে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপের এক সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়।
3 পয়েন্ট সাইট সিং শেষ করে হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিন 7 পয়েন্টস বা মিক্স পয়েন্ট সাইট সিং এর জন্য। 7 পয়েন্ট বা মিক্স পয়েন্টে প্রথমেই দেখানো হয় জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। দার্জিলিং ম্যাল চৌরাস্তা থেকে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডার দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। জাপানিজ টেম্পল জাপানি স্টাইলে তৈরি একটি মন্দির। ফুজি গুরুজি 1972 সালে এই টেম্পলের প্রতিষ্ঠা করেন। মন্দিরের সেকেন্ড ফ্লোরে প্রেয়ার হয়। টেম্পলের প্রতিষ্ঠাতা ফুজি গুরুজি এবং ভগবান বুদ্ধের একটি মূর্তি এই জাপানিজ টেম্পলে রয়েছে। জাপানিজ টেম্পলের পাশেই রয়েছে পিস প্যাগোডা। এই পিস প্যাগোডা পুরীর ধৌলিগিরির পিস প্যাগোডার মতোই। ভগবান বুদ্ধের জীবন কাহিনী এখানে তার মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই পিস প্যাগোডা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠার বার্তা বহন করে। পিস প্যাগোডার ওপর থেকে বিশাল কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিং শহরের এক অনবদ্য প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আজকে দ্বিতীয় গন্তব্য দার্জিলিং জু। দার্জিলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ এই দার্জিলিং জু। দার্জিলিং ম্যাল থেকে এই জুয়ের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। এই জুয়ের উচ্চতা প্রায় 7,500 ফিট। এটি ভারতের বৃহত্তম হাই অল্টিটিউড জু। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন পদ্মাজা নাইডু, আর তার নাম অনুসারেই এই জুয়ের নামকরণ করা হয়েছে। এই জুয়ের মূল আকর্ষণ রেড পান্ডা এবং স্নো লেপার্ড। এখানে স্নো লেপার্ডের ব্রিডিং গ্রাউন্ডও রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাবেন হিমালয়ান উলফ, হিমালয়ান থার, ব্লু শিপ, আরও অনেক রকমের প্রাণী। জুয়ের মধ্যেই আছে HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরকে মাউন্ট এভারেস্ট আরোহণের পর থেকেই পর্বত আরোহণ অনেক বেশি উৎসাহ পেতে থাকে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে এই HMI প্রতিষ্ঠা করা হয়। তৃতীয় গন্তব্য তেনজিং রক এবং গম্ফু রক। দার্জিলিংয়ে লেবংকার্ট রোড ধরে এগোলে রাস্তার দুদিকে পড়বে দুটি শিলা। একটি তেনজিং রক, যার নামকরণ করা হয়েছে 1953 সালে মাউন্ট এভারেস্ট পর্বতারোহণ করা তেনজিং নোরকের নামানুসারে। অপরটি হল গম্ফু রক, যার নামকরণ করা হয়েছে তেনজিং নোরকের ভাগ্নে নওয়াম গম্ফুয়ের নামানুসারে, যিনি 1963 এবং 1965 সালে দুবার এভারেস্ট আরোহণ করেন। এই তেনজিং রক HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের রক ক্লাইম্বিং ট্রেনিং এলাকা। এখানে চাইলে আপনি রক ক্লাইম্বিংও করতে পারবেন। পরবর্তী গন্তব্য রঙ্গিত ভ্যালি টি এস্টেট। দার্জিলিংয়ে এসে চায়ের বাগান দেখবেন না তা কি হয়? বর্তমানে দার্জিলিংয়ের বিভিন্ন প্যাকেজে এই রঙ্গিত ভ্যালি চা বাগান দেখানো হয়। তবে দার্জিলিং ম্যাল থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে হ্যাপি ভ্যালি টি এস্টেটও দেখে নিতে পারেন। এই চায়ের বাগানের বাইরে থেকে আপনারা চাইলে দার্জিলিংয়ের চাও কিনতে পারবেন। পরবর্তী গন্তব্য দার্জিলিং রোপওয়ে। দার্জিলিং এসে বার্ডস আই ভিউতে দার্জিলিংয়ের বিভিন্ন পিক, রেঞ্জ, ওয়াটারফলস, সবুজ চায়ের বাগান দেখার জন্য বেস্ট অপশন রোপওয়ে। দার্জিলিং রোপওয়েকে দার্জিলিং রঙ্গিত ভ্যালি কেবিল কারও বলা হয়। আগে 7000 ফুট উঁচু সিঙ্গাবাড়ি থেকে 800 ফিট উচ্চতায় পিংলা বাজার পর্যন্ত গেলেও বর্তমানে এই দূরত্ব কমিয়ে টুকভার পর্যন্ত করা হয়েছে। 1968 সালে শুরু হওয়া ভারতের প্রথম কেবিল কার এই দার্জিলিং রঙ্গিত ভ্যালি কেবিল কার, যা আপনি চাইলে তুকভারে নেমে চা বাগানেও ঘুরে আসতে পারবেন। রোপওয়ের ভাড়া বড়দের জন্য 270 টাকা, তবে রোপওয়ের জন্য লম্বা লাইন হয়। এর জন্য অনেকটা সময় হাতে নিয়ে এখানে আসুন। এখানে বলে রাখি, দার্জিলিং রোপওয়েতে প্রবেশ করার আগেই রাস্তার ধারে দেখতে পাবেন সেন্ট জোসেফ বা নর্থ পয়েন্ট স্কুল। এখানে বলিউডের ইয়ারিয়া, বরফি প্রভৃতি মুভির শ্যুট হয়েছিল। এছাড়াও ড্রাইভার আমাদেরকে দেখিয়েছিলেন দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন। তেনজিং রকের খুব কাছে অবস্থিত এই রামকৃষ্ণ মঠ ওয়েস্ট বেঙ্গল রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠের একটি শাখা। এটি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। দ্বিতীয় দিন সাইট সিন শেষে হোটেলে ফিরে বিকালে হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন ঘুম স্টেশন। দার্জিলিং ম্যাল থেকে ঘুম স্টেশনের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম। সমুদ্র থেকে এই ঘুম স্টেশনের উচ্চতা প্রায় 7400 ফিট। অনেকেই ঘুমকে বিশ্বের উচ্চতম স্টেশন ভাবেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ঘুম ভারতের উচ্চতম রেল স্টেশন। নিউ জলপাইগুড়ি থেকে ঘুম হয়ে টয় ট্রেন দার্জিলিং স্টেশনে পৌঁছয়। ঘুম স্টেশনের পাশেই আছে ঘুম মনাস্ট্রি আর ঘুম মিউজিয়াম। এই ঘুম মিউজিয়ামে পুরনো দিনের টয় ট্রেনের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে।
সাইটসিং শেষে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার ঘুরে নিন দার্জিলিং ম্যালে। এই ম্যালেই দার্জিলিং এসে শপিং করার জন্য বিভিন্ন মানের দোকান পেয়ে যাবেন। তবে যারা একটু সস্তায় শপিং করতে চান তাদের জন্য ম্যাল চৌরাস্তার দক্ষিণ দিকে রয়েছে ম্যাল মার্কেটের একটা পার্ট। এখানে কিন্তু প্রচুর সস্তাতে আপনারা বিভিন্ন শীতের পোশাক পেয়ে যাবেন। তাই যারা সস্তায় দার্জিলিং এসে শপিং করতে চান তারা কিন্তু অবশ্যই এই মার্কেটে একবার ঘুরে যাবেন। তৃতীয় দিনে আপনাদের ফেরার ট্রেন যদি রাতে থাকে তাহলে সকালে উঠে ঘুরে আসুন ম্যাল চৌরাস্তার খুব কাছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। দার্জিলিং চৌরাস্তা থেকে মহাকাল রোড ধরে মাত্র 500 থেকে 700 মিটার এগোলেই পড়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তাই দার্জিলিং এসে ম্যালের কাছাকাছি থাকলে এই জায়গাটি একদম মিস করবেন না। এই ভিউ পয়েন্টসের কাছেই পৌঁছানোর রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। আর তৃতীয় দিনে আপনারা ঘুরে আসতে পারেন 2 পয়েন্টস, অর্থাৎ রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্ক। এখানে বলে রাখি, দার্জিলিং থেকে রক গার্ডেন যাওয়ার জন্য কিন্তু অনেকটা নিচে নামতে হয় এবং এখানকার রাস্তাও বেশ খারাপ। তাই অধিকাংশ ড্রাইভার এই রক গার্ডেনে যেতে চান না। তবে আপনারা একটা পার্সোনাল গাড়ি রিজার্ভ করে অবশ্যই এই রক গার্ডেন ঘুরে আসতে পারেন। দার্জিলিং শহর থেকে রক গার্ডেনের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। পাহাড়ের ওপর থেকে নেমে আসা চুন্নু ওয়াটারফলকে কেন্দ্র করে এই রক গার্ডেন গড়ে উঠেছে। এখানকার প্রবেশের টিকিট মূল্য 20 টাকা। এখানে পাহাড়ের ঢালে বেশ কয়েকটি স্টেপ রয়েছে। একদম উপরের ধাপে উঠলে ওয়াটারফলটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। ওপর থেকে পুরো পার্কটিও খুব সুন্দর দেখায়। রক গার্ডেন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে গঙ্গামাইয়া পার্ক। দার্জিলিং ম্যাল থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই পার্কে একটি ওয়াটারফল রয়েছে এবং একটি ছোট জলধারাও রয়েছে। এখানে একটি ছোট্ট লেক এবং তাতে বোট রাইডেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি সাইলেন্ট প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তাহলে এই পার্কটিকে চুজ করতেই পারেন। রক গার্ডেন ও গঙ্গামাইয়া পার্ক দেখে ফেরার পথেই দেখে নিতে পারেন অরেঞ্জ ভ্যালি টি এস্টেট, যাকে আবার ব্লুমফিল্ড টি গার্ডেনও বলা হয়। আপনাদের হাতে যদি আর একটা দিন থাকে অথবা তৃতীয় দিনে যদি রক গার্ডেন না যান, সেক্ষেত্রে আপনারা দার্জিলিং স্টেশনে টয় ট্রেনে জয় রাইড করতে পারেন। দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে পুনরায় দার্জিলিং, এই 16 কিলোমিটার এবং 2 ঘন্টার টয় ট্রেন জার্নিকে জয় রাইড বলা হয়। এখানে মূলত দুরকম ইঞ্জিনের সাহায্যে জয় রাইড করানো হয়। একটি স্টিম ইঞ্জিন এবং অপরটি ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে জয় রাইডের ভাড়া পড়ে 1000 টাকা এবং স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে 1500 টাকা। সকাল 9:35 থেকে বিকাল 3:35 পর্যন্ত এই জয় রাইড চলে। টয় ট্রেন দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশনে পৌঁছয়, আর এই ঘুম স্টেশনে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়। এই সময় দেখে নিতে পারবেন ঘুম মিউজিয়াম। এখানে বিভিন্ন টয় ট্রেনের পুরনো দিনের ইঞ্জিন রাখা আছে। এবার ফেরার পালা। আপনারা যদি গাড়ি রিজার্ভ করে দার্জিলিং থেকে এনজেপি ফেরেন, সেক্ষেত্রে আসার দিনটা মিরিক হয়ে দার্জিলিং আসলে যাওয়ার দিনটা কার্শিয়াং হয়ে এনজেপি পৌঁছতে পারেন। আর এই পথেই দেখে নিতে পারেন ডাউহিল। তবে আপনারা যদি শেয়ার গাড়িতে এনজেপি পৌঁছতে চান তাহলে বলবো একটু তাড়াতাড়ি ফেরার জন্য রেডি হয়ে গাড়ি ধরে বেরিয়ে পড়ুন। দার্জিলিং ভ্রমণের প্রয়োজনীয় বিশেষ কিছু টিপস। আমার আগের পর্বের দার্জিলিং ভ্রমণ ভিডিওয় ভিউয়ার্সদের প্রচুর প্রশ্ন পেয়েছিলাম। সেই সব প্রশ্নের উত্তর কিছু টিপসের আকারে এখানে দিয়ে দিলাম। বিভিন্ন সিজনে দার্জিলিংয়ে শীতের পোশাক কীরকম নেব? দেখুন, আপনি যদি শীতকালে দার্জিলিং আসেন তাহলে তো অবশ্যই যথেষ্ট পরিমাণে শীতের পোশাক নিয়ে আসুন। তবে অন্যান্য সিজনেও দার্জিলিংয়ে এলে দিনের বেলা খুব একটা ঠান্ডা না থাকলেও সকাল এবং রাতে কিন্তু বেশ ঠান্ডা থাকে। তাই কম হলেও অবশ্যই যথোপযুক্ত শীতের পোশাক নিয়ে দার্জিলিংয়ে আসুন। তবে শীতকাল ছাড়া অন্যান্য সিজনে এলে, বিশেষ করে গরমকালে এলে হালকা শীতে পড়ার মতো কিছু পোশাক অবশ্যই সাথে রাখুন। অনেকেই ভালো ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার চান। অবশ্যই একজন ভালো ড্রাইভারকে পেলে আপনাদের দার্জিলিং ভ্রমণ আরও সুখকর হয়ে উঠতে পারে। আমার জানা কিছু ড্রাইভারদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দাদা, দার্জিলিংয়ের 3-4 দিনের একটা ট্যুর প্ল্যান করে দেন। যারা এরকম প্রশ্ন করছেন তাদের বলবো এই ভিডিওটা অথবা আমার চ্যানেলে গিয়ে দার্জিলিং ভ্রমণ সংক্রান্ত আগের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ প্ল্যান করে নিতে পারবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। দার্জিলিংয়ে কাপেল রুম পাওয়া যাবে কি? অবশ্যই পাওয়া যাবে। সেক্ষেত্রে দুজনেরই আইডেন্টি কার্ড অবশ্যই নিয়ে যাবেন।
বাইক রেন্ট কোথায় পাওয়া যাবে? দার্জিলিং এসে আপনারা বাইক রেন্ট করবার জন্য ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে যোগাযোগ করে বাইক বুক করে নিতে পারবেন। এনজেপিতে নেমে কি হোটেলে থাকা যায়? অবশ্যই। আপনারা যদি সকালের আগে এনজেপিতে পৌঁছে যান তাহলে এখানে থাকার জন্য 1 ঘন্টা থেকে 1 রাত বা 1 দিন সব রকম হোটেলই পেয়ে যাবেন। এরকম কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোন সিজনে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাবে? দেখুন, দার্জিলিংয়ে এই মেঘ, এই কুয়াশা, বর্ষাকালে এই বৃষ্টি, এই মেঘ। পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা ভাগ্যের ব্যাপার। তবে সাধারণত অক্টোবর নভেম্বর মাস এবং মার্চ এপ্রিলে এই সময় আকাশ পরিষ্কার থাকে এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়। বর্ষাকালে বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের একটা অন্যরকম ভিউ পাওয়া যায়। তবে আপনি যদি প্রথমবার দার্জিলিংয়ে আসেন তবে বৃষ্টির জন্য আপনার সাইট সিইং কিন্তু স্পয়েল হতে পারে এবং সেক্ষেত্রে যারা নতুন তারা অবশ্যই বর্ষাকালটা অ্যাভয়েড করে চলুন। দার্জিলিং কি পার্সোনাল কার নিয়ে সাইট সিইং করা যায়? অবশ্যই দার্জিলিংয়ে পার্সোনাল কার নিয়ে সাইট সিইং করতে পারবেন। তবে পাহাড়ে গাড়ি চালানোর জন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয় এবং বিভিন্ন প্রশ্ন মাথায় আসে। গাড়ি পার্ক করবার জায়গা পাবো কিনা বা অন্যরকম প্রবলেম ফেস করতে হবে কিনা, এগুলো একটু বিবেচনা করবেন। আপনি যদি ড্রাইভার হিসেবে দক্ষ হন তাহলে অবশ্যই পার্সোনাল কার নিয়ে আসতে পারেন। দার্জিলিং থেকে দার্জিলিং জেলার অন্যান্য অফবিট ট্যুরিস্ট স্পটগুলো কি ঘুরে নেওয়া যায়? দেখুন, দার্জিলিং থেকে গাড়ি রিজার্ভ করে আপনারা লেপচা জগৎ, বিজনবাড়ি, শিটং, লামাহাট্টা, তিনচুলে, তাগদা এরকম আরও বিভিন্ন সাইট সিইং স্পটগুলোতে ঘুরে নিতে পারবেন। এমনকি দার্জিলিং থেকে বাইক রেন্টেও আপনারা এই সব জায়গা ঘুরে আসতে পারবেন। দার্জিলিংয়ে 16 বা 2 জন ট্রিপ কিভাবে করব? এনজেপি থেকে শেয়ার বাসে চেপে দার্জিলিংয়ে চলে আসুন। খুব কম খরচে থাকতে চাইলে ডরমিটরিতে মাত্র 250 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে থাকুন। দার্জিলিংয়ে 3 পয়েন্টস এবং 7 পয়েন্টস এর জন্য শেয়ার কার পাওয়া যায় কিভাবে তা ভিডিওতে ব্যাখ্যা করেছি, টাইম স্ট্যাম্প থেকে দেখে নিতে পারেন, অথবা বাইক রেন্টে নিয়ে নিজেদের মতো করে দার্জিলিং সাইট সিইং করে নিতে পারবেন। সবশেষে প্রচুর বাংলাদেশি ট্যুরিস্ট দার্জিলিংয়ে ঘুরতে আসেন। তাদের প্রশ্ন, দার্জিলিংয়ে এসে তাদের কি কোনো প্রবলেম ফেস করতে হতে পারে? এক কথাই বলবো, না। আপনারা ঠিক এদেশের মানুষের মতোই স্বাচ্ছন্দ্যে দার্জিলিং ঘুরতে পারবেন। তাই নিশ্চিন্তে দার্জিলিংয়ে আসুন এবং